প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এবং বিষয়টা কিছুটা কমন, মানে আনকমন বিষয় আর কি। সেটা হচ্ছে যে আপনারা দেখবেন, আমি আসলে মূল হেডিংটার আগে একটু বলতে যাচ্ছি যে আমাদের কাছে কিছু রুগী আসে যারা তাদের বাচ্চাকে, মানে ছেলে বাচ্চা নিয়ে আসে এবং এখানে অস্বাভাবিকতা যেটা হচ্ছে সেটা যে একটা ছেলে বাচ্চা, তার বয়স হয়তো 4-5 বছর হতে পারে, অথবা এমনও পেয়েছি 10, 12, 15 বছরের ছেলেকেও নিয়ে আসছে যে তাদের যে পেনিসটা বা লিঙ্গটা অস্বাভাবিক ক্ষুদ্র বা অস্বাভাবিক ছোট। আমরা কিন্তু এই পেশেন্ট পেয়ে থাকি, বাবা মাই নিয়ে আসে, তারা খুব উদ্বিগ্ন থাকে যে একটা ছেলে অন্যান্য বাচ্চার সাথে কম্পেয়ার করে দেখে যে এই বাচ্চাটার পেনিসটা অতিরিক্ত ছোট। এই যে বিষয়টা, সেটা নিয়ে মূলত আমি আজ কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে শিশুর অতি ক্ষুদ্র পেনিস বা যদি তুলনামূলক অনেক ছোট পেনিস হয়, এই যে ব্যাপারটা, এটাকে মেডিকেলের ভাষায় মাইক্রো পেনিস বলা হয়। এখন যেটা বলতে চাচ্ছি যে এই যে মাইক্রো পেনিস বা অতিরিক্ত ক্ষুদ্র পেনিস, বিশেষ করে ছোট বাচ্চাদের বিষয়টা নিয়েই আজকে আমি কথা বলতে যাচ্ছি। শিশুদের যদি পেনিসটা যদি খুবই ছোট হয়, এই বিষয়টা মাইক্রো পেনিস। এখন এরকমও অনেক সময় আমরা দেখে থাকি যে একটা বাচ্চা হয়তো 4-5 বছর বয়স, শুধুমাত্র এই যে প্রস্রাব করতে পারে এতটুকুই, মানে অংশটুকু মূলত দেখা যায়, বাকিটুকু ভিতরের দিকে ঢুকানো থাকে। এরকম কিন্তু রয়েছে। বাবা মা অনেক বেশি টেনশনে পড়ে যায় যে এরকম কেন, তার ছেলেটার অবস্থা এরকম হচ্ছে কেন। এজন্য বিষয়টা কিন্তু একটু অন্যরকম মনে হলেও খুবই সিরিয়াস একটা বিষয়, যেটা আমরা কিন্তু ফেস করে থাকি ডাক্তার হিসেবে, আমরা এটা দেখে থাকি। এখন একটা মূলত ভূমিকায় বলতে চাই যে একটা ছোট বাচ্চার জন্মের পরে, নিউবর্ন বাচ্চাদের সাধারণত পেনিসের নর্মাল সাইজটা কত, এটা আমাদের একটু জানতে হবে। সেটা হচ্ছে যে সার্বজনীন একটা মানে মেজারমেন্ট রয়েছে। যদি এটাকে একটু লম্বা করে যদি এটাকে দৈর্ঘ্য নেওয়া হয়, তাহলে দেখা যায় কি যে যদি ইঞ্চি হিসাবে বলি, কারণ সবাই ইঞ্চিটা ভালো বুঝবে, যে সাধারণত 1.1 থেকে সাধারণত দেখা যায় 1.6 পর্যন্ত, 6.1 থেকে ব্যাপারটা হচ্ছে যে এরকম ইঞ্চি, যে 1.1 থেকে 1.6 ইঞ্চি পর্যন্ত সাধারণত লেন্থটা থাকে। এখন যদি কারো এই লেন্থটা 0.75 ইঞ্চির চেয়ে ছোট হয়, মানে স্মলার দেন 0.75 ইঞ্চেস, অর্থাৎ আমি যদি একদম স্বাভাবিকভাবে আমার নিজের মতো করে বলি, সেটা হচ্ছে যদি 0.1 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চিরও অনেক কম যদি সেই মেজারমেন্টটা হয়ে থাকে একটা শিশু বাচ্চার, তাহলে এটাকে মাইক্রোপেনিস হিসাবে ধরা হয়। অর্থাৎ স্বাভাবিকভাবে একটা পেনিসের যে স্বাভাবিক লেন্থ হওয়ার কথা, এখন একটা বয়স যদি 10-12 বছর হয়, মিনিমাম তার 2 ইঞ্চি হতে হবে। কিন্তু এটা যদি 2 ইঞ্চির কমে হয় বা অনেক সময় দেখা যায় যে 1.5 ইঞ্চির চেয়েও যদি কম হয়, সেক্ষেত্রে আমরা এটাকে কিন্তু মাইক্রোপেনিস হিসাবে বলতে পারি। এটা বয়স অনুযায়ী হিসাবটা একটু আলাদা রয়েছে। তবে আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে 3 বছর, 4 বছর বা নিউবর্ন বাচ্চাদের ক্ষেত্রে যদি সেটা 0.75 ইঞ্চি অথবা সেন্টিমিটার 1.9 সেন্টিমিটারের চেয়ে যদি এটা কম হয়, তাহলে আমরা সেটাকে মাইক্রোপেনিস হিসাবে চিহ্নিত করব। এখন যেটা বলতে চাচ্ছি যে এই যে মাইক্রোপেনিস বা অতি ক্ষুদ্র লিঙ্গ, এটা কি কারণে হয়ে থাকে? এর মূল যে কারণটা সেটা হচ্ছে টেস্টোস্টেরন যে হরমোন রয়েছে, অর্থাৎ পুরুষ বা ছেলেদের যে মেল যে হরমোন, টেস্টোস্টেরন হরমোন, এটা যদি খুব কম উৎপন্ন হয়, অর্থাৎ আমাদের যে হাইপোথ্যালামাস অথবা পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে, এই গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেশন হয় এবং সেটা আমাদের টেস্টিসকে স্টিমুলেট করে এবং সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হয়। এখন কোনো কারণে যদি হাইপোথ্যালামাস বা পিটুইটারি গ্ল্যান্ডের যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু টেস্টোস্টেরন হরমোনটা ঠিকমতো উৎপন্ন হবে না। তাহলে কিন্তু এই ধরনের সমস্যা বা এই ধরনের ছোট ক্ষুদ্র আকৃতির পেনিস হতে পারে। তারপরে টেস্টিস রয়েছে, এর যদি অস্বাভাবিকতা থাকে, তারপরে যে গ্রোথ হরমোন যাকে বলে, বৃদ্ধি করার জন্য যে হরমোন, এই হরমোনের যদি স্বল্পতা থাকে, সব কিছু মিলিয়ে বা অনেক সময়
বাচ্চা যদি খুবই ওবেস হয়, মানে মোটাসোটা বাচ্চা হয়, এসব বাচ্চার ক্ষেত্রেও দেখা যায় যে তাদের পেনিসটা খুবই ছোট হয়ে থাকে না। এইগুলো মূলত আমরা একটা শিশুর অতি ক্ষুদ্র পেনিসের জন্য আমরা এই কারণগুলো দেখে থাকি। এখন যদি সিমটমসের কথা বলি, যে প্রথমত সাইজের ব্যাপার আসে, এটা লেস দ্যান 0.75 ইঞ্চেস হবে, অর্থাৎ 1.5 ইঞ্চির চেয়ে এটা ছোট হবে, বা 1.9 সেন্টিমিটার চেয়ে ছোট হবে আর কি। তারপরে এ ধরনের বাচ্চার স্বাভাবিকভাবে দেখা যায় যে যারা একটু বেশি মোটাসোটা বা এ ধরনের অস্বাভাবিক বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা বেশি দেখে থাকি। তাদের যদি টেস্টোস্টেরন হরমোনটা দেখা হয় তাহলে কম পাওয়া যায়। স্পার্ম কাউন্টও যদি অনেক সময় একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে যদি করা হয় সেখানে এটা কম দেখা যায়। এই জিনিসগুলো মূলত আমরা লক্ষণ হিসাবে বা সাইন সিমটমস হিসাবে দেখে থাকি। এখন যদি আমি চিকিৎসার কথা বলি, আমাদের কাছে কিন্তু এই ধরনের বাচ্চাদেরকে বাবা মা নিয়ে আসে, কারণ দেখে যে অন্যান্য বাচ্চার চেয়ে তার বাচ্চার এই ব্যাপারটা বা এই যে পেনিসের ব্যাপারটা অতিরিক্ত ছোট, এই ছোট ব্যাপারটা তাদের কিন্তু স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়ে। তাদের মানসিকতা বা তাদের সাইকোলজিক্যালি তারা কিন্তু খুবই টেনশনে থাকে। এক্ষেত্রে হোমিওপ্যাথি কী করতে পারে এটা আমাদেরকে বুঝতে হবে। হোমিওপ্যাথি মানে এটা সবচেয়ে যেটা সত্যিকার কথা সেটা হচ্ছে এটা কিন্তু হরমোন থেরাপির মাধ্যমে এটা অন্যান্য প্যাথিতে চিকিৎসা করা হয়, হরমোন থেরাপি দেওয়া হয়। এখন হোমিওপ্যাথি কী করতে পারে? এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিও কিন্তু এই যে টেস্টোস্টেরন হরমোন তার যে কম রয়েছে, এই টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। টেস্টিসের যদি কোনো সমস্যা থাকে, এই টেস্টিসের সমস্যাটাকে দূর করার জন্য হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। এবং অ্যাজ এ হোল যদি আমি বলি, উই ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ। একটা বাচ্চাকে যদি ডায়াগনোসিস করা হয় যে দিস ইজ দ্য চাইল্ড অফ দ্যাট মেডিসিন, এই চাইল্ডটা ওই ওষুধের চাইল্ড, তাহলে ওই ওষুধটাকে যদি আমরা এখানে সিলেক্ট করতে পারি এবং সামগ্রিক অবস্থা বিবেচনা করে যদি ওই বাচ্চাকে ওষুধ দেওয়া হয়, তাহলে কিন্তু এ ধরনের যে ক্ষুদ্র আকৃতির যে পেনিস, এটাও কিন্তু তার স্বাভাবিক যে একটা গ্রোথ এটা হতে পারে। অর্থাৎ তাকে গ্রোথটাকে বাড়ানোর জন্য কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে যেগুলো আমরা কিন্তু প্রয়োগ করতে পারি, এবং কিছু ক্ষেত্রে কিন্তু আমরা ভালো সফলতা পেয়েছি। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।